আমাদের আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা ডিজিটাল নেটওয়ার্কিং আর কোডিংয়ের খটমটে বিষয়গুলোকে একদম সহজ করে ইন্টারনেটের একটা চমৎকার আর্কিটেকচারাল ট্যুরে বেরিয়ে পড়ব। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। আজকের এই আয়োজনে আমাদের থাকছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, আইপি ও ডোমেনের খুঁটিনাটি, ওয়েবসাইটের কাঠামো, স্ট্যাটিক বনাম ডাইনামিক সাইটের পার্থক্য এবং সবশেষে HTML এর একদম বেসিক কিছু বিষয় ও এর দরকারি সব ট্যাগ। শুরুতে আসা যাক ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের কথায়। পুরো ইন্টারনেটকে একটু চোখ বন্ধ করে একটা বিশাল ফাঁকা ল্যান্ডস্কেপ বা মাঠ হিসেবে কল্পনা করে ফেলি। এমন একটা জায়গা যা ফায়ারফক্স বা সাফারির মতো ওয়েব ব্রাউজার দিয়ে এক্সপ্লোর করার জন্য একদম তৈরি হয়ে আছে। এখন প্রশ্ন হল, সারা বিশ্বে তো লক্ষ লক্ষ ওয়েব সার্ভার ছড়ানো ছিটানো আছে, তাই না? এই বিশাল ডিজিটাল ল্যান্ডস্কেপে একটা নির্দিষ্ট কম্পিউটার কিভাবে ঠিকঠাক আরেকটা কম্পিউটারকে খুঁজে বের করে? ব্যাপারটা কি কখনো ভেবে দেখেছি আমরা? আর এই প্রশ্নের উত্তরটাই লুকিয়ে আছে আইপিআর আর ডোমেনের ধারণার ভেতর। ধরুন, একটা বাস্তব বাড়ির যেমন নির্দিষ্ট রাস্তার ঠিকানা থাকে, ঠিক তেমনি ইন্টারনেটে যুক্ত প্রতিটি ডিভাইসেরও এই ডিজিটাল জগতে একটা নিজস্ব পরিচয়ের দরকার হয়। না হলে তো সবাই হারিয়ে যাবে, ঠিক কি না? এই নির্দিষ্ট পরিচয় বা শনাক্তকারীকেই আমরা বলি আইপি অ্যাড্রেস। এটা নেটওয়ার্কে থাকা যে কোনো কম্পিউটারের জন্য নিখুঁত একটা কোঅর্ডিনেট সিস্টেম হিসাবে কাজ করে। এই ঠিকানাগুলো কিন্তু ডটেড ডেসিমাল, হেক্সাডেসিমাল বা বাইনারি এই ধরনের নানা ফরম্যাটে লেখা যায়। বিষয়টা আসলে কত বড় স্কেলের সেটা এই সংখ্যাটা দেখলেই বোঝা যায়। 32 বিটের IPv4 সিস্টেমে ঠিক 4 বিলিয়ন 294,967,296টি সম্ভাব্য ঠিকানা আছে। বাপরে বাপ, এত বিশাল সংখ্যার ঠিকানা ফুরিয়ে আসছিল বলেই কিন্তু পরে 128 বিটের IPv6 তৈরি করতে হয়েছিল। কিন্তু সত্যি বলতে মানুষের পক্ষে তো এত বিশাল বিশাল সংখ্যার সারি মনে রাখা একেবারেই অসম্ভব। আর ঠিক এইখানেই জাদুর মতো কাজ করে ডোমেন নেমিং সিস্টেম, সংক্ষেপে ডিএনএস। এটা ওই খটমটে আইপি অ্যাড্রেসগুলোকে আমাদের পড়ার উপযোগী টেক্সটে বদলে দেয়। এই উদাহরণটায় খেয়াল করলেই দেখা যাবে একটা ওয়েব ঠিকানার অংশগুলো কিভাবে কাজ করে। প্রোটোকল, ডোমেন নেম, ডিরেক্টরি আর ফাইলের নাম সব মিলিয়ে তৈরি হয় পুরো একটা ইউআরএল। ঠিকানা তো পাওয়া গেল, এবার ঘরবাড়ি তো সাজাতে হবে, আর সেটার জন্যই আমাদের দরকার একটা পরিষ্কার ফ্লোর প্ল্যান, মানে ওয়েবসাইটের স্ট্রাকচার বা কাঠামো। সবচেয়ে বেশি দেখা যায় যে ব্লুপ্রিন্ট, সেটা হলো হায়ারার্কিক্যাল বা স্তরভিত্তিক কাঠামো। এটা খুব সুন্দর আর লজিক্যালভাবে একটা মূল হোম পেজ থেকে ডালপালার মতো নির্দিষ্ট সাবসেকশনে ভাগ হয়ে যায়। ব্যবহারকারীদের জন্য এই সাইটগুলোতে ঘুরে বেড়ানো খুবই সহজ, আর সে কারণে এটা এত জনপ্রিয়। অন্যদিকে আছে লিনিয়ার কাঠামো। এটা কিন্তু একটু অন্যরকম। এখানে একটা নির্দিষ্ট ক্রম মেনেই এগিয়ে যেতে হয়। ওই যে নেক্সট বা প্রিভিয়াস বোতাম চেপে ধাপে ধাপে এগোতে হয়। যে কোনো টিউটোরিয়াল বা গাইডের জন্য এটা একদম পারফেক্ট। আবার যদি আমরা একটু ইন্টারকানেক্টেড কিছু চাই, তাহলে নেটওয়ার্ক কাঠামো হলো সেরা। এখানে প্রতিটি পেজ একে অপরের সাথে এমনভাবে যুক্ত থাকে যেন একটা জালের মতো। ফলে যে কেউ চাইলে এক জায়গা থেকে সরাসরি অন্য যে কোনো জায়গায় লাফ দিতে পারে। আর যদি আমরা সবগুলোর সুবিধা একসাথে পেতে চাই, সেটার জন্যই আছে হাইব্রিড বা কম্বিনেশনাল কাঠামো। এটা বিভিন্ন লেআউটকে একসাথে মিলিয়ে ওয়েবসাইটের সৌন্দর্য আর কার্যকারিতা দুটোই একদম বাড়িয়ে দেয়। বেশ, এবার তাহলে একটু গভীরে যাওয়া যাক। ওয়েবসাইটের মূল ভিত্তি আর এর নির্মাণ সামগ্রীগুলো আসলে কিভাবে কাজ করে, চলুন সেটা একটু দেখি। এখানে খুব মজার একটা পার্থক্য আছে। HTML দিয়ে বানানো স্ট্যাটিক ওয়েবসাইটগুলো হলো একদম ইটের শক্ত দেয়ালের মতো। এগুলোতে কোনো বদল আনতে হলে ম্যানুয়ালি কোড আপডেট করতে হয়। অন্যদিকে ডাইনামিক ওয়েবসাইট, যেমন ধরুন লাইভ ক্রিকেট স্কোরের পেজ, এগুলো কিন্তু একদম পরিবর্তনশীল। PHPর মতো ভাষা ব্যবহার করে এগুলো প্রতিনিয়ত ডেটাবেস থেকে নিজে নিজেই নতুন ডেটা টেনে আনতে পারে। দারুণ, তাই না? তো এই সবগুলোর মধ্যে একটা ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ। এই পেজগুলো বানানোর যে মূল ইট বা ভিত্তি, সেটা আমাদের বুঝতে হবে। আর সেটাই হলো HTML। অনেকেরই হয়তো ধারণা HTML বোধহয় একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু আসলে তা নয়।
এটি মূলত একটি মার্কআপ সিস্টেম। এর কাজ হলো অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভেতরের ট্যাগগুলো ব্যবহার করে ওয়েবের কাঠামো ঠিক করে দেওয়া, যাতে ওয়েব ব্রাউজারগুলো সেই ট্যাগগুলো পড়ে আমাদের সামনে ভিজুয়াল কন্টেন্ট তুলে ধরতে পারে। প্রতিটা বেসিক HTML ডকুমেন্টের গঠন কিন্তু খুব গোছানো। এটা শুরু হয় মূল HTML ট্যাগ দিয়ে, এরপর আসে হেড সেকশন, যেখানে টাইটেল বা মেটাডেটার মতো লুকানো তথ্যগুলো থাকে, আর একদম শেষে থাকে বডি সেকশন, যেখানে আমরা ওয়েবসাইটের সব দৃশ্যমান কন্টেন্ট দেখতে পাই। এখন এই বডি সেকশনের ভেতরে টেক্সট আর মিডিয়াকে সুন্দর করে সাজানোর জন্য কিছু নির্দিষ্ট ট্যাগ ব্যবহার করা হয়। এগুলোকে আমরা দালানের গাঁথুনি আর রঙের সাথে তুলনা করতে পারি। HTML-এ মূলত দুই ধরনের ট্যাগ থাকে। একটা হলো এমটি ট্যাগ। এগুলোর কোনো ক্লোজিং ট্যাগ লাগে না, এরা একাই বসে কোনো ছবি যুক্ত করতে বা লাইন ব্রেক তৈরি করতে পারে। আর আরেকটা হলো কন্টেইনার ট্যাগ। এরা যে কোনো কন্টেন্টকে দুই পাশ থেকে ঘিরে ধরে। যেমন ধরুন, লেখার শুরুতে আর শেষে বসে, আর সেই কন্টেন্টটার ফরম্যাটটাই বদলে দেয়। এই চমৎকার চিটশিটটা একবার দেখে নিলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। এখানে দেখা যাচ্ছে কিভাবে খুব সাধারণ কিছু কন্টেইনার ট্যাগ ব্যবহার করে প্লেন টেক্সটকে অনায়াসেই আন্ডারলাইন, ইটালিক, বোল্ড বা সুন্দর গোছানো লিস্টে বদলে ফেলা যায়। ব্যবহার করা খুব সহজ, কিন্তু এগুলো একটা ওয়েবসাইটের পুরো লুকটাই পাল্টে দেয়। আমাদের আজকের এই আর্কিটেকচারাল ট্যুর একদম শেষ পর্যায়ে চলে এসেছে, তবে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। HTML যদি একটা ওয়েবসাইটের এই শক্ত, স্ট্যাটিক ইট বা কাঠামো তৈরি করে দেয়, তাহলে এই পুরো ডিজিটাল বাড়িটাকে সত্যি প্রাণবন্ত আর ইন্টারঅ্যাক্টিভ করে তুলতে আমাদের পরবর্তীতে কোন ডাইনামিক ল্যাঙ্গুয়েজগুলো শেখা দরকার, একটু ভাবুন তো। এই প্রশ্নটা নিয়েই শেষ করছি আমাদের আজকের বিশ্লেষণ। আবার কথা হবে।